সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬০তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সূর্য একা থাকতে অভ্যস্ত। সে একাই শহরে বেরোতে চেয়েছিল, কিন্তু রূপলাল তার সঙ্গ ছাড়বে না। ছেলেটির মধ্যে আকর্ষণীয় কিছু নেই, অথচ খুব একটা বিরক্তিকরও বলা যায় না। কথার মাঝখানে হঠাৎ অদ্ভুতভাবে হাসে, তখন তার মুখে একটা সরল সৌন্দর্য আসে। সূর্যর মতন একজন গোমরামুখ ছেলের প্রতি কেন সে আকৃষ্ট হলো বোঝাই যায় না। রূপলাল টাকা তৈরি করার জগতের একটা অংশ, এবং সে সেই আনন্দেই মশগুল। স্টেশন ছাড়িয়ে বিরাট চওড়া রাস্তা। এই ঐতিহাসিক পুরনো শহরটিতে ঐশ্বর্য এবং দারিদ্র্য খুব সহজভাবেই পাশাপাশি অবস্থান করে আছে। মিছিলটি একটু আগে চলে গেছে এই রাস্তা দিয়ে। সূর্য আর রূপলাল হাঁটতে হাঁটতে চলে এলো ময়দানে। মিটিংয়ে যথেষ্ট জনসমাগম হয়েছে, সেটা আগস্ট দিবস বলে নয়, মন্ত্রী দুজনের আগমনের কারণে। মন্ত্রীরা এরই মধ্যে বেশ দ্রষ্টব্য বিষয়। মাত্র ৪ বছর আগে দেশ যখন পরাধীন ছিল, তখন এইসব মন্ত্রীরা ছিল ছোটখাটো জননেতা। তখন এইসব রাস্তা দিয়েই তারা কতবার পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলেছেন চেনা জানা লোকদের সঙ্গে। এখন মন্ত্রী হবার পর তারা আর পায়ে হেঁটে রাস্তা দিয়ে যান না কখনো। ব্রিটিশ রাজপুরুষদের কায়দাতেই তারা নিজেদের আলাদা করে দূরে সরিয়ে রেখেছেন জনতা থেকে। বাইরে বেরোবার সময় পুলিশ পাহারা থাকে। এখানকার মানুষ কলকাতার মতন সভা সমিতিতে খুব একটা অভিজ্ঞ নয়। সভায় রীতিমতন বিশৃঙ্খলা। মঞ্চের ওপর শুরু হয়েছে উদ্বোধন সঙ্গীত। ওদিকে বিভিন্ন জায়গায় গোলমাল চলছে। অনবরত হুইসেল বাজাচ্ছে টুপি পরা স্বেচ্ছাসেবকরা। সূর্য ভিড়ের একেবারে পেছন দিকে এসে দাঁড়ালো। সে যথেষ্ট লম্বা, তার দেখতে কোনো অসুবিধে হয় না। কিন্তু রূপলাল ঠিক দেখতে পাচ্ছে না, তাকে আঙুলে ভর করে উঁচু হতে হচ্ছে। স্বাধীনতার পর সূর্য এই প্রথম কোনো মিটিং শুনতে এলো। আগস্ট আন্দোলনের কথাতেই সে একটু উত্তেজিত বোধ করছে। অনেক রকমের স্মৃতি আসে, শরীরের মধ্যে একটা শিরশিরে ভাব। জেলা কংগ্রেসের সভাপতি প্রথমে সংক্ষেপে ২-৪ কথায় তার বক্তব্য সারলেন। মাননীয় দুজন মন্ত্রীর প্রসঙ্গেই তিনি বেশি বললেন। তিনি বুদ্ধিমান, তিনি বুঝেছেন আজ তার কথা এখানে বেশিক্ষণ কেউ শুনবে না। মন্ত্রীদ্বয়ই প্রধান আকর্ষণ। ব্রিটিশ রাজত্বের রেশ এখনো যায়নি। যাদের হুকুমে রাস্তায় পুলিশ নামে, দোকানপাট খোলা থাকে কিংবা বন্ধ হয়, কলমের খোঁচায় চাকরি হয় কিংবা চাকরি যায়, তারা এখন আর সাহেব নয়, আমাদেরই মতন মানুষ। তবু দেখলে সমীহ জাগে। প্রথমে বলতে উঠলেন আবগারি মন্ত্রী শ্রীবাস্তবজি। বিশাল চেহারা, শুভ্র খদ্দরের পোশাক পরা, মাথায় গান্ধী টুপি, মুখখানা গম্ভীর। প্রথমেই তিনি বললেন, আজ আমার মনে পড়ছে সেসব সহকর্মীর কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। সেই সব শহীদদের স্মরণে আমরা 2 মিনিট নীরবতা পালন করব। এই বলে শ্রীবাস্তবজি চোখ বুজলেন। অনেকে দেখা দেখি চোখ বুজে চুপ করল। অনেকে তার কথা শুনতে পায়নি বলে তখনও গোলমাল করছে, আর ভলান্টিয়াররা বলছে চুপ চুপ। সূর্য চুপ করে রইল, কিন্তু যোগানন্দ ছাড়া আর কারুর কথা তার মনে পড়ল না। যোগানন্দকে কি শহীদ বলা যায়? পথের কুকুরের মতন সে রাস্তায় মরে পড়েছিল। তার কোনো বন্ধু বা আত্মীয় তার কাছে যায়নি। পুলিশের মুর্দফরা শেষে চ্যাংদোলা করে নিয়ে গিয়েছিল দেহটা। বিচিত্র প্রকৃতির মানুষ যোগানন্দ। দেশের জন্য প্রাণ দিতেই চেয়েছিল, তবু মৃত্যু এসেছিল অত্যন্ত অতর্কিতে। সূর্য তাকে ফেলে পালিয়েছিল। কোনো ইতিহাসের পাতায় তার নামটাও থাকবে না। কেন সে প্রাণটা দিতে গেল? যোগানন্দর স্ত্রী শ্যামলীর কথাও মনে পড়ল একবার। সূর্যের সঙ্গে আর কোনোদিন তার দেখা হয়নি। কিভাবে সে যোগানন্দর মৃত্যু সংবাদ পেয়েছিল কে জানে। শ্যামলী ছিল একটু গম্ভীর ধরনের, যেন একটু অহংকারী, কিন্তু হঠাৎ যখন হাসত অন্যরকম হয়ে যেত তার মুখ। শ্যামলী কি সহ্য করতে পেরেছে? সূর্য নিজেকে অপরাধী বোধ করে। নীরবতা ভাঙার পর মন্ত্রী মহোদয় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ এই পুণ্য দিনে আমি এখানে যে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি,
সেজন্য নিজেকে ধন্য মনে করছি। এই এলাকার যে বিপ্লবী ঐতিহ্য আছে। সূর্য অবাক হয়ে ভাবল, 42-এর সময় গোয়ালিয়রে কি কিছু হয়েছিল? সে তো শোনেনি। সে সাতারার কথা শুনেছিল বটে, একটু পরেই বুঝতে পারল শ্রীবাস্তবজি বলছেন 1857 সালের সিপাহী যুদ্ধের কথা। তিনি অত দূর থেকে শুরু করেছেন। শ্রীবাস্তবজিকে ঠিক মেঠো বক্তা বলা চলে না। গরম গরম বুলি ছাড়ার দিকে তার ঝোঁক নেই। ধীর স্থিরভাবে তিনি ইতিহাস আলোচনা করতে শুরু করলেন। মানুষটিকে বেশ সৎ বলেই মনে হয়। এ লোকটিকে যেন আবগারি বিভাগের মন্ত্রীর পদে ঠিক মানায় না। বোধহয় আর কোনো দপ্তর খালি ছিল না। ময়দানের মিটিংয়ে এরকম মাস্টার মশাই সুলভ বক্তৃতা কেউ বেশিক্ষণ শুনতে চায় না। একটু পরে এদিক ওদিকে গুঞ্জন শুরু হলো। রূপলাল কিন্তু খুব মুগ্ধভাবে শুনছে। এই আবগারি মন্ত্রীর কাছে কাল তার পারমিট আনতে যাবার কথা আছে। শ্রীবাস্তবজি 42-এর আন্দোলনের বিষয়ে মাত্র 2-3 লাইনে সেরে দিলেন। শুধু জানালেন যে ওই সময় তিনি নেহরুজির সঙ্গে এক জেলে ছিলেন। জেলের ভেতর থেকে তারা তখন বুঝতেই পারেননি যে বাইরে এক শ্রেণীর লোক হিংস্র হয়ে উঠে গান্ধীজির প্রোগ্রাম বানচাল করে দিতে চলেছে। যাই হোক, গান্ধীজি যে স্বাধীনতা আমাদের হাতে দিয়ে গেছেন তাকে রক্ষা করতে হবে। কি যেন কি একটা প্রশ্ন করলো চেঁচিয়ে, ঠিক বোঝা গেল না। অমনি খানিকটা গোলমাল শুরু হলো। তারপর দেখা গেল খাকি পোশাক পরা প্রৌঢ় মতন একজন লোক মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা জাপটে ধরে ফেলল তাকে। খাকি পোশাক পরা লোকটির একটা হাত কনুইয়ের কাছ থেকে কাটা। সে হাউ হাউ করে কাঁদছে আর কি যেন বলতে চাইছে। শ্রীবাস্তবজি উর্দু মেশানো হিন্দিতে বক্তৃতা দিচ্ছিলেন। সূর্য মোটামুটি সেটা বুঝতে পারছিল। খাকি পোশাক পরা লোকটার কথা সে কিছুই বুঝতে পারল না। লোকটা কি পাগল? সে রূপলালকে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? রূপলাল বলল, ও লোকটা বলছে ও আজাদ হিন্দ ফৌজের সেপাই ছিল, এখন খেতে পায় না, কিছু একটা কাজ চাইছে। সূর্য হেসে বলল, শ্রীবাস্তবজি তো আজাদ হিন্দ ফৌজের নাম উল্লেখ করেননি, সেই জন্য ওর কোনো দায়িত্ব নেই। রূপলাল বলল, নেতাজি যখন ফিরে আসবেন তখন দেখে নেবেন এক হাত। ফিরে আসবার কথা আছে নাকি? আলবাত, তিনি যদি ফিরে এসে তার সব পুরনো সেপাইদের নিয়ে আবার দল তৈরি করেন, সেজন্যই তো আজাদ হিন্দ ফৌজের কারুকে আর্মিতে নেওয়া হয়নি। সূর্য এই অভিনব তত্ত্বটি শুনে চুপ করে গেল। ওদিকে শ্রীবাস্তবজি এবার গলা চড়ালেন। তাকে খানিকটা বিভ্রান্ত দেখাচ্ছে। তিনি বললেন, স্বাধীনতা শুধু মুখের কথা নয়, এর জন্য অনেক আত্মদান করতে হবে। প্রথমে আমাদের রক্ষা করতে হবে গণতন্ত্র। সামনেই যে সাধারণ নির্বাচন আসছে। পরের বক্তা কৃষিমন্ত্রী সাক্সেনাজির কথা থেকে আরও স্পষ্ট বোঝা গেল যে এটা আসলে একটি নির্বাচনী সভা। কয়েক মাস পরেই ভারতের প্রথম সাধারণ নির্বাচন। তার তোড়জোড় শুরু হয়ে গেছে। 42-এর আন্দোলনের স্মৃতি উদযাপন নিয়ে কারুর মাথা ব্যথা নেই। সাক্সেনাজি আগের বক্তার মতন নিছক ইতিহাসের কচকচি দিয়ে সময় কাটাবার মতন ভুল করলেন না। তিনি সরাসরি নেমে পড়লেন আত্মপ্রচারে। সি শার্পের পঞ্চম সুরের নিচে তার গলা নামে না কখনো। তিনি বললেন, তিনি 14 বছর বয়সে স্কুল ছেড়ে কংগ্রেসের কাজে যোগ দিয়েছিলেন, জেল খেটেছেন, পুলিশের হাতে মার খেয়েছেন, তবু মহান কংগ্রেসের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তিনি সব মিলিয়ে 5 বার জেল খেটেছেন। তার মধ্যে লাহোর জেলে যে ভয়াবহ অত্যাচার করা হয়েছিল তার বর্ণনা শুনলে রক্ত গরম হয়ে ওঠে। তিনি নাটকীয়ভাবে বোতাম খুলে জামাটা ফাঁক করে গলার কাছে হাত দিয়ে বললেন, এইখানে, ঠিক এইখানে লোহার ডান্ডা দিয়ে আমাকে মেরেছিল। আমি তবুও বলেছি বন্দে মাতরম, বন্দে মাতরম। যতবার মেরেছে ততবার আমি বলেছি। সূর্যর মনে হলো আগ্রা হোটেলের সেই মেয়ে 3টি যেমন তাদের শরীরের রূপ যৌবন দেখিয়ে খরিদ্দার আকৃষ্ট করতে চেয়েছিল, এই ব্যক্তিটিও ঠিক সেই রকমই যেন নিজের উপর অত্যাচার নিপীড়নের বিবরণ দিয়ে ভোট আদায় করতে চাইছে। কেন তিনি ভোটে জিততে চাইছেন? অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে বলে এখন একটু আরাম চান, নাকি দেশের সেবা করা একটা নেশায় দাঁড়িয়ে গেছে? সূর্য হঠাৎ খুব উত্তেজিত হয়ে উঠল। তার মনে হলো হরকুমার, ব্রজগোপাল, যোগানন্দ এদের স্মৃতিকে অপমান করা হচ্ছে। সেই লোকগুলো কি মূর্খ ও নির্বোধ ছিল, তাই শুধু শুধু প্রাণ দিয়েছে?
সে নিজেই বা কেন নষ্ট করলো তার প্রথম যৌবনের শ্রেষ্ঠ কয়েকটা বছর? স্বাধীনতা স্বাধীনতা বলে একসময় তারা উন্মাদ হয়েছিল। এর নাম স্বাধীনতা? মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছে দুজন হোমরা চোবড়া, অদূরে পুলিশের গাড়ি পাহারায়, আর কতকগুলো ভিখিরি হাঁ করে শুনে যাচ্ছে নানা রকম উদ্ভট কথা। কোটি কোটি লোক দিশেহারা হয়ে বসে আছে। দেশের কোন কাজে তারা লাগবে তাও জানে না। তাদের সামনে কাজ দেওয়া হচ্ছে মস্ত বড় একটা কাজ, ভোট দাও। সূর্য এসব নিয়ে মাথা ঘামাতো না, কিন্তু আগস্ট আন্দোলনের স্মৃতির নাম করে এই সভা ডাকা হয়েছে বলেই তার মধ্যে জেগে উঠেছে পুরনো দিনের উত্তেজনা। সাক্সেনাজি যখন গলার আওয়াজ আরো উঁচুতে তুলেছেন, সূর্য তখন আরো জোরে চিৎকার করে বলল, শাট আপ! কিন্তু এতে বড় কিছু আলোড়ন দেখা গেল না। কয়েকজন ঘাড় ফিরিয়ে তাকালো এদিকে। রূপলাল সূর্যর হাত চেপে ধরে বলল, এ কি করছেন? সূর্য তার হাত ছাড়িয়ে নিয়ে ভিড় ঠেলে এগোতে যাচ্ছিল। তার মুখ এখন রক্তাভ, কপালে ঘাম জমেছে, সে আত্মবিস্মৃত। সামনে যত বাধাই থাক, সে গোয়ারের মতন মঞ্চের ওপর উঠে গিয়ে বক্তার কলার চেপে ধরতে চাইছিল। সে অপমানিত এবং ক্রুদ্ধ, কিন্তু সূর্যকে বেশি দূর এগোতে হলো না। এই সময়েই ময়দানের অন্য অংশ থেকে গোলমাল শোনা গেল। একদল লোক, তাদের মধ্যে অধিকাংশই যুবক, উঠে দাঁড়িয়ে হৈ হৈ শুরু করেছে। তারা বলছে তারা মন্ত্রীর বক্তৃতা শুনতে চায় না, চাকরি চায়। ওরা অনেকেই সদ্য চাকরি থেকে ছাঁটাই হয়েছে। স্বেচ্ছাসেবকরা আর কিছু জানে না। তাদের ওপর শুধু নির্দেশ আছে কোনো গন্ডগোল বাঁধলেই থামাতে হবে। স্বেচ্ছাসেবকরা ছুটে গিয়ে ওদের ঘাড় ধরে জোর করে বসিয়ে দিতে গেল। ফলে শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এইসব ঘটনার গতি কখন কোন দিকে যাবে তা আগে থেকে বলা শিবের বাপেরও অসাধ্য। অনেক সভায় এইরকম সামান্য গোলমাল একটুতেই থেমে যায়, অনেক সময় আবার রক্তারক্তি পর্যন্ত পৌঁছয়। সাক্সেনাজি অদম্যভাবে চেঁচিয়ে বলতে লাগলেন, কমিউনিস্টরা দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। তারা পাকিস্তানের সাপোর্টার। তাদের ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দেবই। স্বাধীনতার পর কমিউনিস্ট পার্টি ব্যান করার কথা যখন উঠেছিল, তখন আমরা তার বিরোধিতা করেছি। আমরা জনতার পাশে দাঁড়িয়ে ওদের সঙ্গে মোকাবিলা করব। আমরা পুলিশের লাঠিচার্জে সেই সভা শেষ হয়। আহত হয় 11 জন, তার মধ্যে একজন 70 বৎসরের বৃদ্ধ এবং একটি 11 বছরের ছেলে। সূর্য আর বেশি মাথা গরম করেনি, হঠাৎ নিজেকে সামলে নিয়েছে। বরং নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করছিল তার। এই 7 পাগলের মেলায় তার আসবার কি দরকার ছিল? এই নিরন্ন বুভুক্ষু মূর্খের দেশটা উচ্ছন্নে যাক না, তার কি আসে যায় তাতে? হরদার কাছে সে যে প্রতিজ্ঞা করেছিল তা শেষ হয়ে গেছে, আর কারুর কাছে তো তার মাথার দিব্যি দেওয়া নেই। ভিড়ের ঠেলাঠেলিতে সূর্য ময়দানের অন্য প্রান্তে এসে পড়েছিল। রূপলালকে হারিয়ে ফেলেছে, তাতে সে একটু নিশ্চিন্ত বোধ করে। যাক, এখন একটু একা ঘোরাফেরা করা যাবে। মিটিংয়ে লাঠি চালনার ফলে রাস্তায় বেশ উত্তেজনার আবহাওয়া রয়েছে। অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে এর মধ্যেই। লাঠিসোঁটা হাতে কিছু মানুষও দেখা যায়। সূর্য অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করে না। সে এরকম অনেক দেখেছে, সে জানে কিভাবে এড়িয়ে থাকতে হয়। কিন্তু রূপলালকে এড়ানো গেল না। সে হঠাৎ আবার ফস করে কোথা থেকে হাজির হলো। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? ডাকবাংলো তো উল্টো দিকে। সূর্য বলল, আমি একটু দানৌলি বাজারের দিকে যাব। সেখানে চেনা জানা কেউ আছে বুঝি? সেখানে একটা বাড়ি খুঁজতে হবে। চলুন, আমিও যাই। অগত্যা তাকে নিতেই হলো সঙ্গে। খানিকক্ষণ চুপচাপ যাবার পর সে জিজ্ঞেস করল, হঠাৎ আপনার দেমাগ খারাপ হয়ে গেল কেন? সূর্য কাঁধ ঝাঁকালো, কোনো উত্তর দিল না। আপনি পলিটিক্স করেন নাকি? এ কথার উত্তর না দিয়ে সূর্য ফস করে জিজ্ঞেস করল, আপনি তো কাল মিনিস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন? রূপলাল থমকে দাঁড়িয়ে সূর্যর মুখের দিকে তাকিয়ে একগাল হাসল। তারপর বলল, মাথা খারাপ? আপনাকে নিয়ে গিয়ে আমি মরব? আমি যাচ্ছি পারমিটের জন্য দরবার করতে। সেখানে আপনি গরম গরম বাত বলতে শুরু করলে।
সূর্য আবার নিজের ওপর বিরক্ত হয়ে উঠল। একটু আগে সে ঠিক করেছিল ওদের কারুর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, তবু সে এই কথাটা কেন বলতে গেল? রাজনীতির ভূত কি কিছুতেই ঘাট থেকে নামবে না? না, আর ওই চিন্তা একদম স্থান দেবে না মাথায়। সূর্য উষ্ণ গলায় বলল, তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে কেন ঘুরছেন? রূপলাল বলল, আরে দাদা, আপনি রাগ করছেন কেন? আপনার লাইন আলাদা, আমার লাইন আলাদা, তা বলে কি সন্ধেটা একসঙ্গে কাটাতে পারি না? আপনি তো আমাকে মিটিং শোনালেন, এবার চলুন, আপনাকে আমি ভালো ভালো জায়গায় নিয়ে যাব, দেখবেন পছন্দ হয় কিনা। অনেকদিন বাদে সূর্যকে আজ আবার খুব অস্থির মনে হচ্ছে। তোলপাড় চলছে বুকের মধ্যে, মাঝে মাঝে শক্ত হয়ে যাচ্ছে চোয়াল, চোখের দৃষ্টি ধারালো। তার পাশে হাঁটতে হাঁটতে রূপলাল কত কিছু বলে যাচ্ছে, কিছুই শুনছে না সূর্য। সূর্যের এই অস্থিরতা কিসের জন্য সেটা তো সে নিজেই জানে না। একসময় সে মাঠে মাঠে ঘুরেছে, না খেয়ে থেকেছে, জেল খেটেছে। হঠাৎ দ্বিতীয় মহাযুদ্ধ থেমে না গেলে তার ফাঁসিও হতে পারত, কিন্তু সেসব দিনগুলির জন্য তো আর মনে কোনো গর্ববোধ নেই। সে তো বিনিময়ে কিছু চায়নি কখনো। শুধু তার যেসব পরিচিত ব্যক্তি মারা গেছে, অজ্ঞাত থেকে গেছে, তাদের কথা মনে পড়লে তার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। ওরাই ছিল সূর্যর বন্ধু, আর কেউ নেই এখন। সূর্যর মনে হচ্ছে বারবার সে নিজেও যেন কোথায় হারিয়ে যাচ্ছে। শহীদ দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় দুজন মন্ত্রী ভোট ভিক্ষা করছিল নির্লজ্জভাবে। এটা সে কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না। বারবার তার মনে হচ্ছে একবার অন্তত মঞ্চে লাফিয়ে উঠে ওই শ্রীবাস্তব আর সাক্সেনার ঘাড় ধরে একটা ঝাঁকুনি দেওয়া উচিত ছিল। পরক্ষণেই আবার ভাবছে, না না, আমার ওসব করা উচিত নয়। ওরা যা খুশি করুক, দেশটা জাহান্নামে নিয়ে যাক, আমি একা কি করতে পারি? সূর্য যখন প্রথম রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েছিল তখন সে ছিল প্রায় কিশোর, অনেকখানি ছিল জেদ আর গোয়ার্তুমি। এরপর অনেকগুলো বছর কেটে গেছে, বাস্তব সম্পর্কে তার জ্ঞান হয়েছে, বইটুইও পড়েছে অনেক। এখন সে জানে এই পৃথিবীতে মানুষের অধিবাসের মধ্যে কত জটিলতা। মানুষের মঙ্গলের জন্য যে সমাজ ব্যবস্থা তৈরি হয় সেটিই আবার একসময় মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। 2-1 শতাব্দী পর পর মানুষকেই সেজন্য আবার সেই সব ব্যবস্থা ভাঙতে হয়। যারা এই ভাঙার কাজে অগ্রণী হয়ে পড়ে তাদের সহজে ফেরার পথ থাকে না। কেউ সেই পথে খানিকটা এগিয়ে আবার ছিটকে পড়লে তার মতো নিঃস্ব আর কেউ নেই, সে কোথাও আশ্রয় পায় না। ভারতের এক শহর থেকে অন্য শহর ঘুরতে ঘুরতে সূর্য এই কথাই টের পাচ্ছে যে তার নিজস্ব কোনো জায়গা নেই, কোথাও সে মিলেমিশে থাকতে পারবে না, সে পরিত্যক্ত। অথবা এখন তার সামনে 2টি পথ খোলা আছে। হয় সে অন্যদের আঘাত করে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে পারে ওদের, সে ভাঙার কাজে নামতে পারে, অথবা মিশে যেতে পারে প্রতিবাদহীন গড্ডালিকার স্রোতে। এ বিষয়ে মনস্থির করাও সহজ কথা নয়। রূপলাল বলল, এই তো দানৌলি বাজারে এসে গেছি, আপনি কোন বাড়িতে যাবেন? সূর্য দেখল দোকানপাট অধিকাংশই বন্ধ, পথে লোকজন কম, মাঝে মাঝে পুলিশের গাড়ি টহল দিচ্ছে। সূর্য রূপলালের কোনো কথার উত্তর দিল না, একটা রাস্তা ধরে হাঁটতে লাগলো। তার কিছুই মনে নেই কোথায় সে বাড়ি খুঁজবে। অন্ধ যেরকম রাস্তা চিনে চিনে যায়, সূর্য সেই রকম ঘুরতে লাগলো। তারপর হঠাৎ একটা সাদা রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে বলল, এই যে। বাড়িটা দোতলা, পুরনো আমলের। সামনের দিকে এখন একটা কাপড়ের দোকান, দোকান বন্ধ, ওপরের তলাটাও অন্ধকার। রূপলাল জিজ্ঞেস করল, এ বাড়িতে আপনার চেনা জানা কেউ থাকে? সূর্যর এতক্ষণ কিছুই মনে পড়ছিল না, কিন্তু এখন তার কোনো সন্দেহ নেই। এই বাড়িতেই তার শৈশবের কয়েকটা বছর কেটেছে। সে চোখ বুজে বলে দিতে পারে বাড়িটা 2 মহলা। সামনের দিকটা পার হলেই একটা সিমেন্ট বাঁধানো বড় চাতাল, তার একপাশে একটা ইদারা, ইদারার উল্টো দিক থেকে দোতলায় যাবার সিঁড়ি উঠে গেছে। উপরে টানা বারান্দা, বারান্দার পাশে একটা ছোট ছাদ।
সূর্য অন্যমনস্কভাবে তার বাঁ হাতের কনুইতে হাত দিল। একটা গভীর কাটা দাগ, অনেক দিনের পুরনো। সূর্য একবার ওই ছোট ছাদটায় আছাড় খেয়ে পড়ে হাত কেটেছিল। হঠাৎ কি করে এসব মনে পড়া যায়? কোথায় থাকে এসব স্মৃতি? তার এই কথাও মনে পড়ল যে একদিন সে বাবার হাত ধরে মিয়া তানসেনের সমাধি দেখতে গিয়েছিল। বাবা ওখানে প্রায়ই যেতেন। সঙ্গীতের উপর তার খুব টান ছিল। সূর্য রূপলালকে জিজ্ঞেস করল, তানসেনের সমাধিটা কোথায়? রূপলাল এই যুবকটির ধরন ধারণ বুঝতে পারছে না। সে বিস্মিতভাবে বলল, সেখানে যাবেন? এখন কি টাঙা মিলবে? সূর্য বলল, না, সেখানে যাব না, এমনি জিজ্ঞেস করছিলাম। এ বাড়িতে যাবেন না? সূর্য ভাবল তার জন্মস্থানটি দেখে কি তার খুব রোমাঞ্চ হবার কথা ছিল? বাবা কেন এখানে আসতে বলেছিলেন? অসুখের ঘোরে প্রলাপ ছাড়া আর কিছুই না। এখানে এসে তার তো কোনো নতুন কিছু বোধ হচ্ছে না, সামান্য কৌতূহল ছাড়া। তারপর মনে পড়ল তার জন্ম তো এ বাড়িতে নয়, তার মা তো অন্য বাড়িতে থাকতেন। মা মারা যাবার পর সূর্যকে এ বাড়িতে আনা হয়, কিন্তু আগের বাড়িটা চিনে বার করা তার পক্ষে অসম্ভব। তখন সে খুবই ছোট ছিল। সে বলল, না, এ বাড়িটা এমনি দেখতে এলাম। আচ্ছা রূপলালজি, অনেকদিন আগে একজন মারা গেছেন, তিনি কোন বাড়িতে থাকতেন সেটা কি খুঁজে বার করা যায় এখন? রূপলাল বলল, কে? সূর্য বলল, তার নাম ছিল নাসিমারা বানু, ডাকনাম বুলবুল। তিনি খুব নাচ গান জানতেন। রূপলালের চোখ চকচক করে উঠল। বলল, বাইজি? নিজের মা সম্পর্কে এরকম পরিচয় অপরের মুখে শুনতে কারোর ভালো লাগে না, কিন্তু সূর্য বিচলিত হলো না। বলল, হ্যাঁ, কারোকে জিজ্ঞেস করে দেখলে হয়। সেটা এ পাড়ায় নয়, বোধহয় জনকগঞ্জের দিকে। আমি বাইজি পাড়া চিনি, যাবেন সেখানে? চলুন। এ ব্যাপারে রূপলালের খুব উৎসাহ দেখা গেল। সে সূর্যকে নিয়ে চলে এলো অন্য একটা রাস্তায়। নিচু গলায় বলল, যে মারা গেছে তার খোঁজ নিয়ে কি হবে? আমার চেনা জানা দু একজন বাইজি আছে, গান টান শুনবেন? গোয়ালিয়ার ঘরানার গান বড় মিষ্টি। একটা বাড়ির সামনে একজন মোটা মতন লোক দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে রাস্তার দিকে নজর রাখছিল। রূপলাল তাকে কি যেন জিজ্ঞেস করল। সে আবার রূপলালকে নিয়ে গেল অন্য কয়েকজনের কাছে। অনেক রকম কথা বলা বলেই হলো। রূপলাল ফিরে এসে সূর্যকে বলল, না, এরা ও নামে কারুকে চেনে না। সূর্য একটু হাসল। সে শুনেছিল তার মায়ের রূপ এবং নৃত্য প্রতিভার খুব খ্যাতি ছিল। একবার দেখেই কেউ তাকে ভুলতে পারত না। মৃত্যুর 25 বছর পর এখানকার কেউ তাকে মনে রাখেনি। সূর্যর ইচ্ছে হচ্ছে তার মায়ের সমাধির জায়গাটা একবার দেখে আসতে। মায়ের মুখখানাও তার মনে নেই। সে রূপলালকে অনুরোধ করল আরো কয়েকজনকে জিজ্ঞেস করতে। পুরনো লোকেরা বোধহয় চিনতে পারবে। এদিক ওদিক ঘুরে কয়েক জায়গায় খোঁজ খবর নেওয়া হলো। কেউ কিছু জানে না। মৃত নর্তকীর সম্পর্কে কেউ উৎসাহই দেখাতে চায় না। একজন শুধু বলল, আপনারা বুলবুলের কথা বলছেন তো? আমি জানি, আসুন, আমি বাড়ি দেখিয়ে দিচ্ছি। লোকটি খুব রোগা এবং লম্বা, মুখখানা ভয় পাওয়া মানুষের মতন। হাঁটবার সময় বারবার পেছন ফিরে তাকায়। লোকটির বয়স বছর 50। এ হয়তো জানতেও পারে। লোকটি ওদের নিয়ে একটা মস্ত বড় বাড়ির মধ্যে ঢুকে পড়ল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। সূর্য তার স্মৃতিকে মুচড়ে মনে করবার চেষ্টা করল এই বাড়িতেই সে জন্মেছিল কিনা। কিছুই মনে পড়ছে না। অন্ধকার সিঁড়ি দিয়ে ওরা উঠে এলো দোতলায়। কয়েকটা ঘরের ভেজানো দরজা থেকে সরু আলো দেখা যাচ্ছে এখন। ভেতরে হারমোনিয়াম ও ঘুঙুরের শব্দ। একটা ঘরের দরজায় ধাক্কা দিল লোকটা। ঝলমলে সালোয়ার কামিজ পরা একটি যুবতী মেয়ে দরজা খুলে বলল,
কি? রোগা লোকটি বলল, মেহমান এসেছে। রূপলাল হেসে বলল, জিন্দা বুলবুলের কাছে নিয়ে এসেছে। আপনার নাম বুলবুল বুঝি? মেয়েটি হেসে বলল, জি। রূপলাল কৌতুকের সঙ্গে সূর্যকে দেখিয়ে বলল, আমার এই দোস্ত আপনাকে দেখতে এসেছেন। ইনি বলছেন ইনি আপনাকে চেনেন। মেয়েটি সূর্যর হাত ধরে বলল, আমিও তো অনেকদিন ধরে একে চিনি। আইয়ে, আন্দার আইয়ে। সূর্য একবার তাকালো মেয়েটির হাতের দিকে। মেয়েটি বিনা দ্বিধায় তার হাত ধরেছে। সূর্য হাত ছাড়িয়ে নিতে পারে, কিন্তু নিল না। মুখ তুলে মেয়েটার চোখের দিকে দৃষ্টি রাখল। ছকছকে দুটি চোখ, গভীর ভুরু, মসৃণ কপাল, কানের লতির পাশে ঢেউ খেলানো 2 গুচ্ছ চুল, শিশুর মতন চিবুক। চিবুকটা সত্যিই বড় সুন্দর, হাত ছোঁয়াতে ইচ্ছে করে। মেয়েটি রহস্যময়ভাবে হেসে বলল, পারদেশি, আমায় চিনতে পারছেন না? আমার নাম বুলবুল। সূর্য হেসে বলল, হ্যাঁ, চিনতে পারছি। ঘরটি বেশ বড়, মেঝেতে ফরাস পাতা, তার উপর কয়েকটা লাল ভেলভেটের তাকিয়া ছড়ানো। দেয়ালে রাধাকৃষ্ণের 2-3টে ছবি। একটা মোটা সোটা কাবুলি বেড়াল ঘরের কোণে চুপ করে বসেছিল। ওদের দেখে পিঠ ফুলিয়ে দাঁড়ালো। ঘরটাতে সুন্দর ধূপের গন্ধ।